আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলিটেকনিক সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসে আমরা আমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা শুরু করি। শুরুতে আমরা জেনে আসি আমরা এই অধ্যায় থেকে কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় সূত্রের সীমাবদ্ধতা, অনুসিদ্ধান্ত, তাৎপর্য ইত্যাদি নিয়ে আলোচনা করব। দেন আমরা তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। দেন আমরা এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা আছে, এই গাণিতিক সমস্যাগুলো আমরা কিভাবে সহজে সমাধান করা যায় সেটি দেখব। দেন আমরা আমাদের এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, পাশাপাশি আমাদের মিড পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকবে, ওই সকল প্রশ্ন নিয়ে আমরা পর্যালোচনা করব। শুরুতে থাকছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা হয়তো সবাই জানি যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি কি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হচ্ছে কোনো একটি স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতম বস্তু থেকে উষ্ণতম বস্তুতে তাপ স্থানান্তর করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না বাইরের কোনো কারকের সাহায্য আসবে। অর্থাৎ বাইরের কোনো কারকের সাহায্য বা কোনো এজেন্সির সাহায্য ব্যতিরেকে নিম্ন উষ্ণতম স্থান থেকে উষ্ণ অর্থাৎ উচ্চ তাপমাত্রার কোনো স্থানে তাপ স্থানান্তর করা সম্ভব নয়। আমাদের এই মতবাদটাকে আমরা এভাবে বলতে পারি, এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রর আমরা দুইটি মতবাদ আমরা এখানে দেখব। একটা হচ্ছে কোলোসিয়াসের স্টেটমেন্ট আর একটা হচ্ছে লর্ড কেলভিনের স্টেটমেন্ট বা লর্ড কেলভিনের মতবাদ। তা কোলোসিয়াসের স্টেটমেন্ট হচ্ছে বাহিরের কোনো কারকের সাহায্য ব্যতিরেকে বা কোনো এজেন্সির সাহায্য ব্যতিরেকে একটি স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর করা কি নয় সম্ভব নয়। এবং এই লর্ড কেলভিন বলছেন যে এমন একটি ইঞ্জিন তৈরি করা অসম্ভব যাহা একটিমাত্র থার্মাল রিজার্ভার হতে তাপ গ্রহণ করে কার্য সম্পাদন করবে। আমরা যদি এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ব্যাখ্যায় যাই তাহলে আমরা বলতে পারি যে এমন কোনো যন্ত্রের পক্ষে যে সম্ভব নয় যে সে একটা মাত্র থার্মাল রিজার্ভার হতে তাপ গ্রহণ করে সমপরিমাণ সে কার্য সম্পাদন করবে। অর্থাৎ যে পরিমাণ সে তাপ গ্রহণ করবে সেই পরিমাণ কার্য সম্পাদন করা সম্ভব নয়। এই তাপের এই যে দ্বিতীয় সূত্র থেকে, এই তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা ধারণা পাই যে এটি শক্তির একটা নিত্যতার সূত্রই প্রমাণ করে। তবে আমরা যে প্রথম সূত্রটা জেনে আছি তাপগতিবিদ্যার, প্রথম সূত্রটা ছিল কি, তাপশক্তি যদি যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তি যদি তাপশক্তিতে রূপান্তরিত হয় তাহলে রূপান্তরিত যান্ত্রিক শক্তি উৎপন্ন তাপশক্তি সর্বদা সমানুপাতিক। অর্থাৎ তাপ যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমরা যান্ত্রিক শক্তিও বেশি পাবো। যেমন কোনো সিস্টেমে যদি আমরা তাপ ইনপুট করি তাহলে আমরা কি পাবো? কাজ পাবো। এখন তাপ যত বেশি পরিমাণ আমরা ইনপুট করব তত বেশি পরিমাণ আউটপুট হিসেবে আমরা কি পাবো? কাজ পাবো। এটি হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র ছিল। কিন্তু তাপ এর যে ডিরেকশন, অর্থাৎ তাপ কোন বস্তু থেকে, অর্থাৎ নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে ফলো করবে নাকি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে ফলো করবে, এরকমের কোনো ডিরেকশন ছিল না। কিন্তু তাপ গতিবিদ্যার এই দ্বিতীয় সূত্র থেকে এই ডিরেকশনটা সুন্দরভাবে জানা যায় যে তাপ কোন ডিরেকশনে যাবে। ধরি আমাদের কোনো একটি বস্তুর টেম্পারেচার আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আরেকটি বস্তু তার সংস্পর্শে যদি থাকে যার টেম্পারেচার আমরা ধরলাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তাপ কি করবে? এই উষ্ণতম বস্তু অর্থাৎ যার টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই বস্তু থেকে তাপ যার টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড এই দিকে কি করবে? ফলো করবে, অর্থাৎ প্রবাহিত হবে। এটি হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র থেকে আমরা এই ধারণাটা পাই। এবং এই থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র থেকে আরও কিছু জিনিস পাওয়া যায়, যেটা আমরা যদি তাপ সরবরাহ করি তাহলে আমরা সমপরিমাণ কাজ পাবো না। অর্থাৎ এখানে 100% দক্ষতা পাওয়া যায় না বা এফিসিয়েন্সি পাওয়া যায় না। সো আশা করি আপনারা এই থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি সম্পর্কে বুঝতে পেরেছেন, বা আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রটি বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি কি। এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে শুধুমাত্র এই সূত্রটি তাপ রূপান্তরের অপরিবর্তনীয়তা নিয়ে কাজ করে
এবং 2 নাম্বার হচ্ছে আমাদের এই সিস্টেমটা শুধুমাত্র ক্লোজ সিস্টেমের জন্য প্রযোজ্য, অর্থাৎ বদ্ধ সিস্টেমের জন্য বা বদ্ধ আবেষ্টনীর জন্য প্রযোজ্য, কিন্তু ওপেন সিস্টেমের জন্য এটা প্রযোজ্য নয়। এখন আমরা জানবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কিছু তাৎপর্য সম্পর্কে। এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের তাৎপর্য কি? আমরা যদি এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি অর্থাৎ থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রটি কোনো একটি সিস্টেমে অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে 100% দক্ষতা পাওয়া আমাদের জন্য সম্ভব নয়। অর্থাৎ এখান থেকে তাপের অনেক অংশ অপচয় হবে এবং এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা এন্ট্রপির সম্পর্কে ধারণা পেতে পারি এবং এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আরও কিছু জিনিস জানা যায়। সেটি হচ্ছে আমাদের বাহ্যিক কাজের পরিমাণ কোনো একটা সিস্টেমে যদি তাপ সরবরাহ করা হয়, তাহলে বাহ্যিক তাপের পরিমাণ যদি কম হয়, তাহলে আমাদের এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পাবে। আবার এন্ট্রপির পরিমাণ যদি হ্রাস পায়, তাহলে বাহ্যিক কাজ আমরা কি পাবো? কম পাবো। এটি হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আরও কিছু তাৎপর্য। এবং এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা বাস্তব প্রয়োগ দেখি হচ্ছে হিমায়ন যন্ত্রে, যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ইত্যাদি। সো এই ছিল হচ্ছে আমাদের তাপ গতিবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনারা আরেকটু দেখে নেবেন বইতে বিস্তারিত। দেন এখন আমরা তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র হচ্ছে কোনো বিশুদ্ধ বস্তুর এন্ট্রপি শূন্য হবে যখন তার পরম তাপমাত্রা শূন্য হবে। এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা একটা ইকুয়েশন জানি। সেই ইকুয়েশনটা হচ্ছে dq ইজ ইকুয়াল টু TdS। এখানে ds হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, T হচ্ছে পরম তাপমাত্রা এবং dq হচ্ছে তাপ সরবরাহের পরিমাণ। এখন আমরা এই সূত্র থেকে অর্থাৎ থার্মোডাইনামিক্সের তৃতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি যে ds ইজ ইকুয়াল টু dq ভাগ T। এখন আমাদের এন্ট্রপি কখন শূন্য হবে? যখন আমাদের পরম তাপমাত্রা শূন্য হবে, অর্থাৎ dq ভাগ T। আমাদের T যদি শূন্য হয়, তাহলে আমাদের কি হবে? ds ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ কোনো বিশুদ্ধ বস্তুর এন্ট্রপি শূন্যে পৌঁছায় যখন তার পরম তাপমাত্রা শূন্য পৌঁছায়। অর্থাৎ যখনই আমরা তাপমাত্রা শূন্য পাবো, তখন শুধুমাত্র কোনো বস্তুর এন্ট্রপি শূন্য হবে, তাই ছাড়া এন্ট্রপি শূন্য হওয়া সম্ভব নয়। সো এখন আমরা এই থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র ইত্যাদি সূত্র থেকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা প্রথমে যে অঙ্কটি করব, অঙ্কটি হচ্ছে একটি পানির প্রপাতের উচ্চতা 50 মিটার হলে এর উপরে এবং তলার পানির মধ্যকার তাপমাত্রা নির্ণয় করো। আমরা এই অঙ্কটা কিভাবে সহজে সমাধান করতে পারি? এখানে একটা পানির প্রপাতের জায়গায় জলপ্রপাতের কথা বলা থাকতে পারে, যে একটি জলপ্রপাতের উচ্চতা 50 মিটার অথবা 60 মিটার অথবা 80 মিটার ইত্যাদি ইত্যাদি। যেভাবে থাকুক না কেন, এই কোয়ালিটির একটা অঙ্ক থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আমাদের সেমিস্টার বা মিড পরীক্ষায়। আমাদের এই প্রশ্নটা আমাদের সংক্ষিপ্ত আকারে অথবা রচনামূলক প্রশ্ন আকারে থাকতে পারে। সো আমরা এই অঙ্কটা সহজে সমাধান করার জন্য আমরা একটা ফিগার তৈরি করি। কিভাবে ফিগার তৈরি করব? আমরা ধরি যে জলপ্রপাতে যেই স্থান থেকে পানিটা পড়তেছে, এই স্থানের টেম্পারেচার ধরে নিলাম আমাদের T1 এবং শেষে যে স্থানে এসে পানিটা শেষ হচ্ছে, ওই স্থানের টেম্পারেচার হচ্ছে T2 এবং তার উচ্চতা দেওয়া আছে কত? আমাদের 50 মিটার। আমাদের এইটা দেওয়া আছে। তা শুরুতে আমরা কি করব? গিভেন ডাটাগুলো লিখে নিব। তাহলে গিভেন আমাদের দেওয়া আছে এইচ, যেহেতু উচ্চতা দেওয়া আছে এই কারণে আমরা উচ্চতাকে সবসময় এইচ দ্বারা প্রকাশ করি। এই কারণে আমরা লিখে নিলাম যে উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 50 মিটার এবং তাপমাত্রার পার্থক্য যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা এখানে ডেলটি দিলাম। এখন এই ডেলটি সমান সমান আমাদের হতে পারে T1 মাইনাস T2 অথবা T2 মাইনাস T1। এখন তাপমাত্রা যদি আমাদের উপরেরটা বড় হয়, তাহলে T1 আগে হবে, আর যদি তাপমাত্রা নিচেরটা বড় হয়, তাহলে T2টা আগে হবে। যাই হোক না কেন, যেহেতু আমাদের T1 বা T2 আমাদের বের করতে বলি না, আমাদের তাপমাত্রার পার্থক্য বের করতে বলছে, এই কারণে আমাদের ডেলটি ইজ ইকুয়াল টু আমরা কি করলাম? হট। আমরা এই মানটাই বের করব। সো আমরা এই অঙ্কটা সমাধান কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি? আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র অ্যাপ্লাই করে এই অঙ্কটা খুব সহজে বের করতে পারি। এই ক্ষেত্রে পানি যখন উপর থেকে নিচে পড়বে, অবশ্যই এখানে একটা কি হবে? যান্ত্রিক শক্তি তৈরি হবে। এই কারণে আমরা লিখতে পারি উই নো
উই নো আমরা লিখলাম W ইজ ইকুয়াল টু JH। এখন W সমান সমান কি, যেহেতু যান্ত্রিক শক্তি এখানে mgh। এখন আমরা mgh কেন ব্যবহার করলাম, যেহেতু উচ্চতা দেওয়া আছে এই কারণে আমরা mgh ব্যবহার করলাম। এক্ষেত্রে আমি সূত্রগুলো একটু লিখে নিই, আমাদের যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, যেমন W সমান সমান আমাদের সূত্র অ্যাপ্লাই mgh অথবা আমাদের হাফ mv²। এক্ষেত্রে যদি পানির বেগ দেওয়া থাকতো তাহলে আমরা হাফ mv² ব্যবহার করতাম। যেহেতু এখানে আমাদের বেগ দেওয়া নেই, উচ্চতা দেওয়া আছে, এই কারণে আমরা কি করেছি, mgh ব্যবহার করেছি। আর আমরা থার্মোডাইনামিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তাপ এবং তাপমাত্রা, এই অধ্যায় থেকে আমরা তাপ জেনেছি দুই প্রকার, একটা হচ্ছে সুপ্ত তাপ আর একটা হচ্ছে অনুভূত তাপ। অনুভূত তাপটা কি ছিল, তাপমাত্রার পরিবর্তন হলে অনুভূত তাপ হবে এবং তাপমাত্রার পরিবর্তন না হলে সুপ্ত তাপ হবে। যেহেতু এখানে তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ পার্থক্য বলছে, পার্থক্য বলতে কি বুঝি, অবশ্যই পরিবর্তন হয়েছে, যার কারণে তো পার্থক্যর কথা উল্লেখ আছে। এই কারণে আমাদের H ইজ ইকুয়াল টু, এখানে সূত্র হবে ms ΔT। এখানে এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। এখন পানির আপেক্ষিক তাপ হচ্ছে সিজিএস পদ্ধতিতে 1 আর এমকেএস পদ্ধতিতে পানির আপেক্ষিক তাপ H ইজ ইকুয়াল টু কত, 1000। ঠিক আছে, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1000। সো আমরা এখানে J ইজ ইকুয়াল টু, আর একটা জিনিস এখানে J ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 4.2 এত জুল পার ক্যালোরি। এখানে আমরা জের মান ব্যবহার করব হচ্ছে কি 4.2। আমাদের এই মানগুলো এখানে দেওয়া থাকতে পারে, যে জের মান দেওয়া থাকতে পারে, জির মান দেওয়া থাকতে পারে। যেহেতু এখানে আমরা ছোট হাতের এইচ দিয়েছি, আসলে এটি কি হবে, আমাদের বড় হাতের এইচ হবে। ঠিক আছে, বড় হাতের এইচ। আর এইচ এর জন্য আমাদের সূত্র হচ্ছে কি ms ΔT। এখন যেহেতু পানির ভর দেওয়া নেই, এই পাশেও একটা পানির ভর আছে, এই পাশে একটা পানির ভর আছে, এই m কাটাকাটি যায়। লেফট হ্যান্ড সাইডে জি এবং এইচ আছে আর রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে s ΔT। সো আমরা মানগুলো বসিয়ে দিই। জির মান আমরা এখানে বসাবো হচ্ছে এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে 9.81 আর এইচ এর মান আমাদের দেওয়া হচ্ছে 50 ইজ ইকুয়াল টু, আমরা জির মান ব্যবহার করেছি 4.2 ইন্টু পানির আপেক্ষিক তাপ হচ্ছে এমকেএস পদ্ধতিতে 1000 আর ΔT হচ্ছে আমাদের তাপমাত্রার পার্থক্য, বা আমরা তাপমাত্রার পার্থক্য ইজ ইকুয়াল টু লিখতে পারি 9.81 ইন্টু হচ্ছে 50 ভাগ হচ্ছে 4.2 ইন্টু 1000। আমরা সহজে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই ΔT ইজ ইকুয়াল টু আমরা পাবো কি 0.1167 এত ডিগ্রি সেন্টিগ্রেড। সো আমাদের এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই অধ্যায়ে এই কোয়ালিটির কয়েকটি অঙ্ক আছে, অর্থাৎ এই পানির উচ্চতা কম বেশি দিয়ে জলপ্রপাতের এই টাইপের কয়েকটি অঙ্ক আছে যা বিভিন্ন সালে আমাদের পরীক্ষায় এসেছে। আমাদের যদি পরীক্ষায় কোনো অঙ্ক থাকে তাহলে এই কোয়ালিটির অঙ্ক থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। সো এই ছিল হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। সো আমরা আরেকটি অঙ্ক করব, সেই অঙ্কটি হচ্ছে একটি চক্রে, চক্র বলতে কি বুঝি আমরা, সাইকেল বুঝি। সাইকেল কাকে বলে, অর্থাৎ কোনো একটা চলমান বস্তু কোনো একটা নির্দিষ্ট অবস্থা থেকে যাত্রা শুরু করে যদি পুনরায় সেই অবস্থায় ফিরে আসে তাকে আমরা সাইকেল বা চক্র বলতে পারি। তা বলা আছে যে একটি চক্রে 4টি প্রক্রিয়া আছে। সো এটার জন্য আমরা সহজে একটা ফিগার তৈরি করে নিতে পারি, যে আমরা খুব সহজে একটা ফিগার তৈরি করলাম, একটা বর্গক্ষেত্র যেখানে 4টা বাহু আছে, আমরা 4টা বাহুকে 4টা চক্র চিন্তা করলাম, যার তাপ স্থানান্তর হলো 80 কিলো জুল। তো আমরা ধরে নিলাম এই বাহু থেকে যে তাপটা ভিতরে যাচ্ছে সেই তাপের পরিমাণ হচ্ছে 80 কিলো জুল। এটা আমরা দিলাম হচ্ছে প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটা তৃতীয় বাহু এবং এটা হচ্ছে কি চতুর্থ বাহু। তাহলে প্রথম বাহুতে তাপ কতটুকু সরবরাহ হয়েছে, 80 কিলো জুল তাপ সরবরাহ হয়েছে। দ্বিতীয় বাহুতে তাপ সরবরাহের পরিমাণ হচ্ছে -60 কিলো জুল এবং দ্বিতীয় বাহুতে হচ্ছে -24 কিলো জুল এবং চতুর্থ বাহুতে তাপ সরবরাহ হয়েছে আমাদের কত, 12 কিলো জুল। এই মানগুলো আমাদের দেওয়া আছে, আমাদের কাজের পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা কাজ এইটা থেকে খুব সহজে আমরা বের করতে পারবো। এখন আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি, আমরা এই অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারি। কোনো একটা চক্রে যতগুলো প্রসেস থাকবে তাপ সরবরাহের পরিমাণটাই হবে, মোট তাপ সরবরাহের পরিমাণটাই হবে তার কাজ। সেক্ষেত্রে আমরা কি করব, বীজগাণিতিক যোগফল তৈরি করব, অর্থাৎ এই সবগুলোকে আমরা যোগ করব, যোগ করে যে মানটা পাবো সেটাই হবে আমাদের কাজের পরিমাণ। সো আমরা লিখতে পারি উই নো
তাহলে আমাদের এখানে কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, সবগুলো যোগ করব, 80 মাইনাস 60 মাইনাস 24 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 8 এত কিলো জুল। তাহলে এটি হচ্ছে আমাদের কাজ, অর্থাৎ এত কিলো জুল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমরা খুব সহজে বের করে নিতে পারি। তাহলে এটা হচ্ছে খুব সহজ একটা অঙ্ক ছিল, যে কোনো একটা সাইকেলে 4টি প্রসেস আছে, যে 4টি প্রসেসে নির্দিষ্ট তাপ সরবরাহের পরিমাণ দেওয়া আছে, তাহলে কাজ বের করো। এটা এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে, সবগুলোর বীজগাণিতিক যোগফল করে যে মানটা পাবেন ওইটাই হবে কাজ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন এখন আমরা দেখব আমাদের এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং মিড পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, ওই সকল প্রশ্ন নিয়ে আমরা পর্যালোচনা করব। সো প্রশ্নগুলো দেখি। যেমন আমাদের প্রশ্ন থাকতে পারে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখো। আমাদের এই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অতি সংক্ষিপ্ত আকারে আমাদের এই প্রশ্নটা আসতে পারে। দেন আমাদের প্রশ্ন থাকতে পারে যে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রটি লিখো, আমাদের এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। দেন আমাদের থাকতে পারে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটির অনুসিদ্ধান্তগুলো লিখো। দেন আমাদের থাকতে পারে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সীমাবদ্ধতাগুলো লিখো। আমাদের এই যে 3 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের সংক্ষিপ্ত আকারে থাকার সম্ভাবনা আছে, যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটির অনুসিদ্ধান্তগুলো লিখো। তারপর আছে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো, যা আমরা পূর্বেই আলোচনা করে আসছি। সো আমাদের এই অধ্যায় থেকে এই সকল প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বা মিড পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আশা করি আপনারা এই ক্লাসটি দেখলে এই সকল প্রশ্নের অ্যান্সার খুব সহজে করতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আমাদের থার্মোডাইনামিক্সের পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুক, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।